জাস্ট ছোট্ট একটা জিনিস অ্যাডিশন। এনায়েত জি। ভাই কিন্তু এখন জার্মানিতে আছেন এবং উনি আজকে সানডে বিধায় উনি ওনার কাজের ফাঁকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। ওনার আগ্রহ অত্যন্ত প্রচন্ড মাত্রায় আছে। আপনাদের কাছ থেকে উনি অনেক কিছু শুনতে চাইবেন। আপনাদের আগ্রহের জায়গাটাও যদি কিছু থাকে আইওটি এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করার জায়গাতে, আপনারা সুযোগ পাচ্ছেন একজন ইন্ডাস্ট্রি স্কলারের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার, কথা বলার। তো ওনার কাছ থেকে আপনার কেরিয়ার গাইডও যেমন পাবেন, ঠিক তেমনি আপনাদের একাডেমিক বা কেরিয়ার রিলেটেড যে কোনো তথ্যই আপনার তার কাছ থেকে জানতে চাইতে পারবেন বা ওনার কাছ থেকে গাইডেন্সটা পাবেন। তো আশা করি এই সুন্দর সুযোগটাকে আপনারা সবাই এটাকে সদ্ব্যবহার করার সুযোগটা নেবেন। ধন্যবাদ সবাইকে। এনায়েত ভাই প্লিজ কাইন্ডলি, সরি। জি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে জয়েন করার জন্য। তো আমার মনে হয় এখানে সবাই পলিটেকনিক স্টুডেন্ট, আমার রাইট? ইয়েস স্যার। ওকে, আমার খুব ভালো লাগলো। আমিও চট্টগ্রাম পলিটেকনিকের 47 বেচ ইলেকট্রিক্যালের স্টুডেন্ট। আমিও চট্টগ্রাম পলিটেকনিক। খুবই ভালো লাগলো আপনাদেরকে সাথে পেয়ে। তো আমি পলিটেকনিক থেকে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যাচেলর করে জার্মানিতে জব করতে আসছি। তো আমি জব ভিসাতে আসছি, স্টুডেন্ট ভিসা নয়। তো সেক্ষেত্রে পলিটেকনিকের যে আমাদের যে ট্রেনিং গুলা করানো হয়, ওইটা আমরা কিভাবে পলিশিং করে কিভাবে নিজেকে নিজের ক্যারিয়ারটাকে গঠন করব, আমি মনে হয় আপনাদের টোনটা ভালোভাবে বুঝতে পারবো এবং বোঝার চেষ্টা করবো, কারণ আমিও আপনাদের ফিল্ডে ছিলাম। তো আমি আশা করব যে আমাকে খুব বেশি প্রশ্ন করবেন। আমি যেহেতু আজকে আমার বন্ধের দিন, তো আমি এই যতটুকু সময় আছে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া, এবং যাদের ক্যারিয়ার নিয়ে হেজিটেশন আছে, কোনো প্রবলেম আছে, আমি আপনাদের গাইডেন্স দিতে পারবো যে কোথা থেকে আমি শুরু করব। তো আমি আমার যখন ক্যারিয়ারটাকে, গোলটাকে স্বপ্নের মধ্যে দেখতে পারবো বা ড্রিম ইমাজিন করতে পারবো, তখন আমার ক্যারিয়ারটা আরো সুন্দর হবে। তো সবাই কি ইলেকট্রিক্যাল এবং সিএসসি ডিপার্টমেন্ট, না সকল ডিপার্টমেন্টেরই আছেন? সিএসটি, দেন আচ্ছা, এই আপনারা বলতে প্রবলেম হলে মেসেজেও লিখে দিতে পারবেন। হ্যাঁ, ইলেকট্রনিক্স, নাইস। আচ্ছা, তো আমি আপনাদের টোনেই কথা বলি, যেহেতু আমি আপনাদের সাথেই একজন। তো প্রথমে আমি আমার জার্নিটা বলি। আমি 2009 সালে চট্টগ্রাম পলিটেকনিক অ্যাডমিশন নিই। দেন হচ্ছে আমার এই বেসিক ইলেকট্রিক্যাল, বেসিক ইলেকট্রনিক্স এইসব ফান্ডামেন্ট থাকে। তো বিভিন্ন রকম প্রজেক্ট ছিল, যে বাক বুস্ট কনভার্টার, তারপর হচ্ছে এগুলি আমি বানাইছি। তারপর হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স, রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর, এগুলি আমাদের সবগুলা পার্ট। হ্যাঁ, আমাদেরকে শেখানো হয়েছে, প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেই শেখানো হয়েছে। ঠিক আছে। তো এখন এখন কি করছি আমি, এই অ্যানালগ ইলেকট্রনিক্সটা আমি খুব ভালোভাবে বুঝছি। যেমন অ্যানালগ আইসি গুলা, NE555, আপনারা সবাই চিনবেন এগুলি যদি আপনারা পড়ে থাকেন। দেন আমি যখন 4th ইয়ারে উঠলাম, তখন আমি এই যে মাইক্রো প্রসেসরের ইন্টারফেসিং থাকে, প্রায় সবারই থাকবে মনে হয়, ইলেকট্রনিক্স এর স্পেশালি বা ইলেকট্রিক্যালের। ওই মাইক্রো প্রসেসরের 8086 প্রসেসর নিয়ে কাজ করছি। তারপর ওইটাকে কিভাবে কোড রাইট করতে হয়, রিড করতে হয়, এবং যেটা আমার বইয়ে ছিল না বা আমার কারিকুলামে ছিল না, আমি কারিকুলামের বাহিরে আমি চেষ্টা করছি যে বাইরের থেকে রিসোর্স নিয়ে কিভাবে কাজ করা যায়, ওই রিসোর্স গুলা দিয়ে আমি কাজ করছি। দেন আমি ওই সময় আমি কিছু, এই যে বাংলা আমাদের পাশে টিটিসি আছে, চট্টগ্রাম পলিটেকনিকের পাশে বিভিন্ন পলিটেকনিকের পাশে টিটিসি থাকে, আবার কোর্স থাকে। আমি বেসিক মেকানিক্স, তারপর হচ্ছে আরপিএল করছি, বিভিন্ন রকমের কোর্স করছি। তারপর হচ্ছে গাড়ির যে একটা ট্রেনিং থাকে, মেশিন মেনটেনেন্স, এই কোর্স গুলো করছি। এখন আমি কেন করছি এটা বলতেছি। আমি এই কোর্স গুলো করছি যখন আমি ক্যারিয়ার, যখন যাব চাকরিতে যাব, তখন আমি একজন ফ্রেশার, তাই না? তো তারা আমাকে কেন হায়ার করবে? প্রশ্ন, হোয়াই শুড আই হায়ার ইউ, একটা কোশ্চেন থাকবে। আমি পৃথিবীর যেখানেই যাই, এটা আমাকে ডিরেক্টলি ইনডাইরেক্টলি বলা হবে
যে আমি তোমাকে কেন হায়ার করব, আমার কাছে 500 জন অ্যাপ্লিক্যান্ট আছে, তোমার মধ্যে কি এমন যোগ্যতা আছে যে তোমাকে নিব, বা তোমার সিভিতে কি এমন লেখা আছে যে তোমার সিভি সিলেক্ট হবে, তাই না? যে আমার সিভিটা কেন সিলেক্ট হয়, বা আমি একটা সাই ফিল করতে পারি, অনেক বড় অনেক ছেলেরা আছে যে আমার সিভি কেন সিলেক্ট হয় না বড় বড় কোম্পানিতে। তো সেক্ষেত্রে সিবিতে যখন ফ্রেশ হই তখন ওই যে কোর্স গুলা করলাম, যে আমি বেসিক ইলেকট্রনিক্স এর অ্যাডভান্স একটা ইলেকট্রনিক্স এর কোর্স করছি, বা একটা মেশিনের কোর্স করছি, বা আমি ভার্সিটিতে থাকতে এই এই প্রজেক্টটা করছি, আমি একটা বাগলার অ্যালার্ম বানাইলাম, এই মোশন ডিটেক্টর অ্যালার্ম বানাইলাম, বা এই ইলেকট্রিক্যালের এই সার্কিটটা ডিজাইন করলাম, ইলেকট্রনিক্স এর এই কাজটা করলাম, তখন এই জিনিসগুলো যখন সিভিতে অ্যাড করব তখন বলবে হি ইজ সামথিং দ্যাট উই আর লুকিং ফর, আমরা তাকেই খুঁজতেছি, প্যাশনেট। তারপর আমরা অনেকে ব্যাচেলর করব, তাই না? ব্যাচেলর করব, তখন ব্যাচেলর যখন করব তখন আমাদের মার্কেটটা হবে আরো কম্পিটিশনের। আমরা ডিপ্লোমা করে আসছি, আমাদের সাথে আমরা বিএসসি করার পরে আমরা একটা ভার্সিটিতে বিএসসি করব বা ডুয়েট থেকে, অনেকের গভর্নমেন্ট জবের জন্য এই আকাঙ্ক্ষা থাকবে, সে গভর্নমেন্ট জবের প্রস্তুতি প্রথম বর্ষ থেকেই নিতে হবে ডুয়েটের জন্য, বা এই ইয়ার জন্য, বা ভালো ভালো ভার্সিটিতে ভর্তি করার জন্য। যখন আমি বের হব তখন আমার কম্পিটিশন হবে কার সাথে? বুয়েটের স্টুডেন্টদের সাথে, বা নর্থ সাউথের, বা ব্রাক, কুয়েট, রুয়েট, অনেক ভালো ভার্সিটির সাথে আমাকে কম্পিটিশন করতে হবে। তাহলে কি করতে হবে? আমাকে ওই অনুযায়ী প্রস্তুত হইতে হবে যে আমিও কম না কোনো অংশে। আমরা সেটা কিভাবে করতে পারি? সেটা আমি কাজ দিয়ে প্রমাণ করতে পারি, আমার স্কিল দিয়ে প্রমাণ করতে পারি। তো স্কিল তো লিখে দিলে হবে না, আমার সিভিতে আমি যে কাজগুলো করছি, প্যাশন করছি, ওইটা দেখিয়ে দেন হচ্ছে আমি আসতে এই আমি মার্কেটে বা কম্পিটিশন মার্কেটে আমি টিকে থাকবো। ঠিক আছে, এখন আসি, এটা তো বললাম। তো এখন আমরা জানি যে আইওটিটা কি, এই এই বিষয় নিয়ে যে সবাই আমাদের জানার আগ্রহ আছে। তো একজন ভাইয়া একজন আপু আছে, উনি মনে হয় টেক্সটাইলে। তো টেক্সটাইলের ক্ষেত্রেও কিন্তু আইওটির কিছু কাজ আছে। আমি যখন এই কোর্স করব আমি চেষ্টা করব যে টেক্সটাইলের সাথে আইওটির কি রিলেশন, বা টেক্সটাইল ফিল্ডে আইওটির ইমপ্লিমেন্টেশনটা আপনি কিভাবে করতে পারেন, বা কি কি করতে পারেন। আর অন্যান্য সেপারেট কোনো ডিপার্টমেন্টের কেউ যদি থাকেন তাহলে আমি চেষ্টা করব আমি যখন প্রেজেন্টেশন দিব তখন সেপারেট ডিপার্টমেন্টের ক্যারিয়ার গাইডলাইন অনুযায়ী ইন্টিগ্রেশন করেই প্রেজেন্টেশনটা দেওয়ার। তো কাইন্ডলি আমাকে মেসেজে জানাবেন যে স্পেসিফিকলি কে কোন ডিপার্টমেন্টে আছেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ওই অনুযায়ী বলতে পারবো যে আপনাদেরকে কিভাবে গাইডলাইন দেওয়া প্রয়োজন। তো আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করতেছি। হুম হুম আমি আশা করবো আমার স্ক্রিনটা সবাই দেখতে পারতেছেন। হ্যাঁ, তো আমাদের আজকের আহ, আলোচনার বিষয় হচ্ছে ইন্টারনেট অফ থিংস এবং ফিউচার টেকনোলজি বা ভবিষ্যতের প্রযুক্তি। ঠিক আছে, তো আমরা আজকের কোর্সে যা জানবো সেটা হচ্ছে আইওটির পরিচিতি জানবো, আইওটির মূল উপাদান সম্পর্কে জানবো, আইওটির ইতিহাস, আইওটি কিভাবে কাজ করে, এর ব্যবহার ক্ষেত্র, সুবিধা এবং অসুবিধা। এর মধ্যে ভবিষ্যৎ এর ব্যবহার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা যখন ক্যারিয়ার নিয়ে কাজ করব এই বিষয়ে, তখন আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের পুঁথিগত বিদ্যা, কিভাবে কর্মক্ষেত্রে কাজে লাগাইতে পারি, সেক্ষেত্রে কি করা যাবে আমরা সে বিষয়ে আলোচনা করব। শুধু এটা পাঠ্য বইয়ের বিষয়, এটা আমরা শুধু পাঠ্য বইয়ের পার্ট হিসেবে নিব না, এটা আমরা ক্যারিয়ারের স্টার্টার হিসেবে নিব, যে এখান থেকে আমার ক্যারিয়ার হয়তো শুরু হবে। হুম তো আইওটি, তো আইওটির পরিচিতি বলতে আমরা যারা এই এই ডিপ্লোমাতে আছি,
তো আমরা বিভিন্ন রকমের ডিভাইস, হার্ডওয়্যার, অ্যানালগ সেন্সর, ডিজিটাল সেন্সর এগুলি দেখতেছি। তো এখন আইওটি বলতে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে একটা ডিভাইসকে কন্ট্রোল করা অথবা একটা ডিভাইসকে মনিটর করা। কন্ট্রোল করা আর মনিটর করা দুই আলাদাভাবে বললাম, কারণ হচ্ছে আমি একটা বাসার লাইট, ফ্যান, সুইচ, মেশিন যেকোনো কিছু অন অফ করব, মানে তাকে কন্ট্রোল করব, এটা একটা পার্ট। একটা পার্ট হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমি রিড করা, যেমন বাসার এই যে বাসার কি হইতে পারে যে টেম্পারেচার কত, বাসার হিউমিডিটি কত, বা একটা মেশিনের চলতেছে কি বন্ধ হয়ে গেছে, এটা আমি দেখতে পারবো। তাহলে আমি ওকে এই আইওটি দিয়ে আমি ডাটা সেন্ডও করতে পারবো, রিসিভও করতে পারবো। সেটা হবে ইন্টারনেটের মাধ্যমে। এটাই মূলত ইন্টারনেট অফ থিংস। যেহেতু ইন্টারনেট অফ থিংস, এটার মূল বৈশিষ্ট্যের প্রধান পার্ট হচ্ছে কি স্বয়ংক্রিয় যোগাযোগ, ইন্টারনেট। দেন হচ্ছে রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ। আমার ডিভাইস যদি এই 2 দিন পরে মেসেজ পাঠায়, ইনফরমেশন দেয়, তাহলে কি হবে? 2 ঘন্টা পরে ইনফরমেশন দেয়, আমার ঘরে আগুন লাগছে 2 ঘন্টা পরে পাঠায়, না হবে? হবে না। তাহলে রিয়েল টাইম ডেটা আমার প্রয়োজন। তাহলে এটা একটা মেইন পার্ট, রিয়েল টাইম ডেটা। দেন হচ্ছে স্মার্ট অটোমেশন। আমি ওটাকে দিয়ে কিভাবে অটোমেশন করব স্মার্টলি, এটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য। আসি আমরা মূল উপাদানে। দেখি কিভাবে কাজ করে। তো আমি প্রথমে বলছি যে সেন্সর থেকে ইনফরমেশন নিব। এখন আমরা যখন ডিপ্লোমাতে আছি, আমরা হয়তো ইন্ডাস্ট্রিয়াল বেশি জিনিস পারবো না, কিন্তু আমরা যেটা প্র্যাকটিস করতে পারবো, মার্কেটে আছে, বিভিন্ন ইউটিউব আছে, রিসোর্স আছে। সেই ক্ষেত্রে সেন্সর, যেমন এই DST11, হিউমিডিটি সেন্সর, দেন হচ্ছে টেম্পারেচার সেন্সর, ফায়ার সেন্সর, সোনার সেন্সর, এইগুলা যেগুলো আছে এই সেন্সর গুলোর ডাটা একটা মাইক্রো কন্ট্রোলারে রিড করব। তারপর হচ্ছে রিড করে দেন হচ্ছে আমি মোবাইলে দেখতে পারবো। আবার অ্যাকচুয়েটর বলতে বোঝানো হয় এমন একটা ডিভাইস যেটা কি করে যে আমি মাইক্রো কন্ট্রোলার দিয়ে কোনো একটা মেশিনকে কন্ট্রোল করব, কোনো একটা রিলেকে অপারেট করব, কোনো একটা মোটর চালাবো, এটাকে বলতেছে অ্যাকচুয়েটর। ঠিক আছে? বাট এটা মেইনলি হবে ট্রান্সডিউসার। এটা হয়তো এই ইয়ে হয়েছে, বাট এটা ট্রান্সডিউসার মেইনলি হচ্ছে যেটা আমি মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করব এক্সটার্নাল ওয়ার্ল্ডকে, ফিজিক্যাল ডিভাইস। তারপর হচ্ছে ডাটা সংগ্রহ, কিভাবে ডাটা সংগ্রহ করতে হয়, কমান্ড বাস্তবায়ন, যে আমি কমান্ড গুলো দিব এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো বুঝলাম যে আমার সেন্সর লাগবে, মাইক্রো কন্ট্রোলার লাগবে, আমার কমান্ড দিতে হবে। তো কমান্ডের জন্য আমার কি লাগবে? আমি মাইক্রো কন্ট্রোলারকে কমান্ড দিতে হলে, ও তো মেশিন, ওর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকমের হয়। তো মেইনলি প্রোগ্রামিং সি দিয়ে যদি আমরা শুরু করি তাহলে খুবই ভালো হবে। তো আর এটা দিয়ে বিগিনিং হবে, তাহলে আমরা মাইক্রো কন্ট্রোলারের বা প্রসেসরের বা কম্পিউটারের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবো, যে আমার কোথায় এই মেমোরিতে, স্পেসিফিক মেমোরিতে কিভাবে লিখতে হয় কোড, মেমোরি থেকে রাইট কিভাবে করতে হয়, সেখানে সি থেকেই আমরা শুরু করব। সি যখন আমাদের শেখা হয়ে যাবে তখন আমরা অ্যাডভান্স প্রোগ্রামিং যাব। যারা সিএসসি তে আছে, সিসি নিবে, তারা হচ্ছে এই যে ইয়ে নিবে, এই জাভা নিতে পারে বা পাইথন নিতে পারে। জাভা হচ্ছে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে যেটা প্রেফার করে কাজ করতে করতে। বাট স্টার্টিং হবে সি দিয়ে, যেটা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিএসসি, সিসিটি ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে তাদের লাগবে। আর যখন আমরা অ্যাডভান্সে যাব তখন ইলেকট্রিক্যালে যারা এই এমবেডেড সিস্টেমে যাবে তারা হচ্ছে পাইথন দিয়ে করতে পারে। পাইথনটা সহজ, পাইথন নিয়ে আমরা কাজ করব। হুম বাট তারপরেও এটা হচ্ছে আমার ইচ্ছা, সবগুলাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি যে কোনো একটা শিখলেই হবে। প্রথমে আমি ক্যারিয়ার শুরু করব সি দিয়ে, দেন হচ্ছে যে কোনো একটা অল্টারনেট সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যাব। তখন আমি যখন শিখবো তখন আমার দেখা যাবে যে সবগুলো ল্যাঙ্গুয়েজে প্রায় সেম, বাট এই আমি আমার ইউজার অনুযায়ী বা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সুইচ করতে পারবো দ্রুত। বাট আমার দুইটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। মেইন হচ্ছে সি, কারণ এমবেডেড সিস্টেম বা আইওটি, রোবোটিক্স এগুলোতে এই ল্যাঙ্গুয়েজটা লাগে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখন ইন্টারনেটে আসি। যখন আমি মাইক্রো কন্ট্রোলার নিলাম, প্রোগ্রাম করলাম, এখন
এটা যখন আমি ধরেন একটা রোবট বানাইলাম, ওই রোবটটা কি করতেছে, আমি লাইন ফলো রোবট, সে লাইন ফলো করতেছে। আল্ট্রাসনিক সেন্সর দিয়ে আরেকটা রোবট বানাইলাম, সে অবজেক্ট পেলে ঘুরে যাচ্ছে, ঘুরতেছে। বা আরো অ্যাডভান্স রোবট বানাইলাম, ও রোবট করতেছে, নিজে নিজে চলতেছে, আমি কোড লিখে দিলাম। বাট এটা একটুকুই শেষ। বাট যখন আমি এটাকে ইন্টারনেট দিয়ে কন্ট্রোল করতে চাবো, তখন এটার একটা ওয়াইফাই মডিউল লাগবে। তার মানে সংযোগ ব্যবস্থার ক্ষেত্রে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে হলে ওয়াইফাই লাগবে, যেহেতু সবার বাসায় ওয়াইফাই আছে। এখন আমার রোবটটা আমি একটু লং ডিস্টেন্সে চালাইতে চাচ্ছি। আমি চালাতে চাচ্ছি 5 কিলোমিটার দূরে, বা আমি একটা ড্রোন বানাইতে চাচ্ছি যেটা অনেক দূরে যাবে, যে ওয়াইফাই রেঞ্জ হচ্ছে 20 মিটার। তাহলে আমি এখানে কি করব, LTE 5G আছে, এই মডিউল গুলা দিয়ে আমি কমিউনিকেশন করতে পারবো আমার ডিভাইসের সাথে। তাহলে সংযোগ ব্যবস্থা শর্ট রেঞ্জের জন্য ওয়াইফাই, ব্লুটুথ, জিগবি, আর লং রেঞ্জ বা পৃথিবীর যে কোনো থেকে কন্ট্রোল করার জন্য ডিস্টেন্স অনুযায়ী LTE মডিউল ব্যবহার করতে পারি। যেমন আমি একটা ভেহিকেল ট্র্যাকার ডিভাইস বানাইতে পারি, যেটা বাংলাদেশের সব জায়গায় যাবে। তো সেখানে LTE মডিউল লাগবে বা 4G মডিউল লাগবে, যেখানে আমাকে ডাটা দেবে, ওইখানে ওয়াইফাই কাজ করবে না। বা আমি আমার বাসার অটোমেশন করতে চাই, সেক্ষেত্রে ওয়াইফাই দিয়ে কাজ হয়ে যাবে। তো আমাকে সংযোগ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ উপাদান এটা। আচ্ছা, ডাটা প্রসেসিং। ডাটা প্রসেসিংটা দুইটা উপায় হবে। আমি যখন এই যে মাইক্রো কন্ট্রোলারের সেন্সরের ডাটা নিব, বা এই সেন্সরটি এই রিলেকে চালাবো, তখন প্রথমে মাইক্রো কন্ট্রোলার একটা এই রিড করবে অ্যানালগ ভ্যালু বা ডিজিটাল ভ্যালু। অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল আমরা পড়ে আসছি সবাই। তো 0 থেকে 255, ডিজিটাল হচ্ছে 0101। এই ডাটা মেশিন বুঝতেছে যে বাইনারি। এখন আমাদের অনেকগুলা সেন্সর একসাথে যখন আসবে, তখন সব 1010 আমি বুঝবো না। এই ডাটাটাকে মানুষের রিডেবল ফরম্যাটে নেওয়ার জন্য যে প্রসেস করা হবে, সেটা মাইক্রো কন্ট্রোলার প্রসেস করবে। তাহলে একটা পার্ট হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে প্রসেস করা। দেন এই ডাটাটা যখন প্রসেস হবে, দেন হচ্ছে আমি যখন ক্লাউডে নিব, তখন আরেকটা ডাটা প্রসেস করতে হবে, যেটা ইন্টারনেট বা সার্ভারের সাথে যোগাযোগ করা। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে, যেমন বিভিন্ন রকমের সার্ভার থাকে। যেমন আমরা গুগলে আমি ফটো রাখি, যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারি, সেটাও একটা ক্লাউড স্টোরেজ। ঠিক তেমন আমি আমার আইওটি ডিভাইসটাকে যদি ক্লাউডের মাধ্যমে কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে স্টোরেজ থাকে। যেহেতু গুগল হচ্ছে শুধু ফাইল স্টোরেজ, বাট আমরা ইউজ করবো রিয়েল টাইম স্টোরেজ, যেটা রিয়েল টাইম ডাটা দেখাবে আমাকে। তো এদের জন্য ক্লাউড নেটওয়ার্ক সিলেক্ট বা ক্লাউড স্টোরেজের ডাটা প্রসেসিং করতে হয়। দেন ইউজার ইন্টারফেস। আমি যখন ক্লাউডের ডাটা পাঠাইলাম, বাইনারি ডাটা প্রসেস করে একটা ডাটা সার্ভারে, কি আমি সবসময় ঢুকে ঢুকে দেখবো না? আমি চাবো যে মোবাইলে দেখতে, তাই না? বা আমার স্মার্ট অ্যালেক্সাতে দেখতে, বা গুগল অ্যাসিস্ট্যান্ট আছে ওইখানে দেখতে, বা আমি আমার অ্যাপসে দেখবো, বা অ্যাপস থেকে আমি আমার বাসার লাইট কন্ট্রোল করবো। সেক্ষেত্রে ইউজার ইন্টারফেস একটা পার্ট, এটা একটা উপাদান, যেটা হচ্ছে আমার থাকতে হবে। এটা হচ্ছে, তাহলে এই উপাদানগুলো আমার আইওটির প্রধান উপাদান। এবং পরে আমরা এই ব্যবহার ক্ষেত্র অনুযায়ী আমরা সংযোজন ও বিয়োজন করতে পারবো। তো এখন আইওটির ইতিহাস, আমার কাছে, আমি যখন পড়ালেখা করতাম, আমি ইতিহাসে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। তো বাট এখন বুঝতেছি ইতিহাসটা জানা প্রয়োজন। ইতিহাসটা জানা প্রয়োজন এই জন্যই রেফারেন্স। রেফারেন্স মানে হচ্ছে, আমরা যখন মুক্তিযুদ্ধের কথা বলবো, তখন আমরা বলবো যে এই বইয়ের এই লেখাটা হচ্ছে, তাহলে আমার লেখাটা কি হয়, আরো অথেন্টিক মনে হয়। যে আমি বা মুক্তিযুদ্ধ না বললাম, আমি একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বললাম, আচ্ছা না, আমি একটা গবেষণা রোবোটিক্স এর কথা বললাম, যেখানে এই রোবট বানাইছে এত সালে, এই রোবটের এই ক্যালকুলেশনটা আমি ব্যবহার করতেছি, তাহলে এই ক্যালকুলেশনটা ব্যবহার করার জন্য আমার রেফারেন্স জানা প্রয়োজন। তাহলে আমার পূর্ববর্তী লোকজন যারা কাজ করছে, তাদেরকে জানা আমার প্রয়োজন আমার ফিল্ডে। সেক্ষেত্রে আমার কথাটা, আমার ভাষাটা, আমার প্রজেক্ট আরো অথেন্টিক হবে। সেক্ষেত্রে আইওটি নিয়ে ইতিহাস হচ্ছে, প্রথমে 1999 সালে কেলভিন এস্টন প্রথমবার ইন্টারনেট অফ থিংস শব্দটি ব্যবহার করেছেন। দেন প্রথম ডিভাইস হচ্ছে আইওটির এলজি সংযুক্ত প্রযুক্তি, এলজির আইওটি ফ্রিজ। দেন হচ্ছে 2014 সালে গুগল নেস্ট, আর পরে অ্যামাজন আসছে, এখন বর্তমানে অনেক আছে। এখন ইতিহাস আমি বলি, আমরা যখন ডিপ্লোমা করে ব্যাচেলরে যাব, আমাদের
কোর্স কারিকুলামের পাশে আমাদেরকে কি করতে হবে, থিসিস লিখতে হবে অথবা প্রজেক্ট বানাইতে হবে, অনেক বড় বড় পেজে শুধু আমি কি বানাইছি ওইটা দিলে হবে না, এইটার পিছনে কার কার অবদান আছে। আমি টেক্সটাইলের একটা এক্সাম্পল দিই যে আমি এই ফেব্রিক্সটা নিয়ে কাজ করতেছি, এই ফেব্রিক্সটা তো আমি বানাই নেই, এটা আমি ইনোভেশন করি নেই, আমি এই ফেব্রিক্সটাতে আমার আগে এই ভদ্রলোক কাজ করছে, তাকে আমি রেফারেন্স হিসেবে দিতে হবে। তাহলে কি আমার ইতিহাসটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যখন কাজ করব কোনো, অবশ্যই তার ইতিহাসটা জানবো, তাহলে কি হবে, এটা আমার অথেন্টিক যে আরো ভায়াবিলিটিস প্রদান করবে। দেন হচ্ছে এখন এআই 5G এজ কম্পিউটিং আছে, তো আমরা এই ফিল্ডটাকে কিভাবে গ্র্যাব করব। যে আমি যখন 2028 সালে বা 2026 সালে বিএসসি করবো, বা যখন গ্রাজুয়েশন করব, ডিপ্লোমা করে চাকরি করব অথবা বিএসসি করে চাকরি করব, তখন যে টেকনোলজি চেঞ্জ হয়ে কোথায় যাবে ওইটা আমার এখন থেকেই জানতে হবে। যে 2030 সালে একটা টেকনোলজি আসতেছে, ওই টেকনোলজিটা আমাকে এখনই 2025 সাল থেকেই প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে, মার্কেটে আমি গ্রাজুয়েশন করার সাথে সাথেই মার্কেটটাকে গ্র্যাব করে ফেলতে পারবো। তখন বাংলাদেশ আমাকে এই চাকরি দিল না না দিল, আই ডোন্ট কেয়ার, পিপল ফ্রম ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড তারা আমাকে আশা করে থাকবে। যে আমি ধর এখন হচ্ছে এআই, এআই নিয়ে ছোট্ট একটা রিসার্চ পেপার লিখলে আপনাকে নিয়ে যাবে। 5G, 5G নিয়ে একটা রিসার্চ পেপার নিলে আপনাকে পৃথিবীর সব জায়গা থেকে ডেকে নিয়ে যাবে স্কলারশিপ দিয়ে। তাহলে ভবিষ্যৎ প্রযুক্তি যেটা আছে সামনে আসতেছে, ওই প্রযুক্তির সাথে আমি যদি রিসোর্স না পাই, তাহলেও আমি যদি 2-3টা লাইন স্টাডি করি, তাও আমাকে সবাই স্কলারশিপ দিবে। কিন্তু যেই টেকনোলজি, যে প্রযুক্তি ধরেন ইউটিউবে অ্যাভেলেবেল, একটা ভিডিও দেখে বানানো যায়, ওইটা কখনো ক্যারিয়ার হইলে ভালো হবে না, কারণ এটা কম্পিটিশন আছে এবং হবিস্টরা আমার সাথে কম্পিটিশন করবে। আমি চাবো না, আমি চাবো যে আমার সাথে প্রফেসর লেভেলের কম্পিটিশন হবে, আমার ক্যারিয়ার ভালো হবে এটা। তাহলে 5G এআই এজ কম্পিউটিং গুলো নিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হবে। ধরেন এই আমাদের ফিল্ডের বাইরে একজন আছে, বা এই আমি অন্য ফিল্ডে বলি যে 5G দিয়ে একটা কাপড় ডিটেকশন বানাইলো একজন ইঞ্জিনিয়ার আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তার অনেক ফল্টি কাপড় বের হচ্ছে, ক্লায়েন্ট সবসময় এই ইয়ে করতেছে, সমস্যা করতেছে যে তুমি ফল্টি কাপড় দিচ্ছ। সে কি করলো, সে তো আইওটি জানে, সে এআই মেশিন ল্যাঙ্গুয়েজ জানে, সে কি করছে, কাপড়ের উপরে একটা ক্যামেরা বসাই দিছে, ক্যামেরা বসায় ফল্টি কাপড় আসছে, ছেঁড়া কাপড় আসছে, সে অটোমেটিক সে কাপড়টাকে ডিসকানেক্ট করে দিছে। কিউসি অনেক টাকা নিয়ে যায় কোম্পানি থেকে, সবগুলা কাপড় চেক করতে পারে না, একটা ক্যামেরা বসে দিছে, প্রত্যেকটা কাপড় সে এই দেখতে পারতেছে, এবং যখন ফল্টি কাপড় আসতেছে সে ইনফর্ম করে দিচ্ছে যে তোমার এই বেচে এতগুলো ফল্টি কাপড় আসতেছে, তুমি ফেলে দাও। তো বলবে যে হ্যাঁ, এই লাইনে ডিসিশন নিবে যে হ্যাঁ ফল্টি কাপড়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আইওটির প্রয়োজন আছে। এবং হচ্ছে ফল্টি কাপড় আসলে মেশিনকে অটোমেটিক কাট অফ করে দিবে, যাতে সে মেশিনটা না চলে। এটা সব ডিপার্টমেন্টেই তো লাগতেছে না, ওই যে সে শুধু ক্যামেরা নিয়ে কাজ করবে কেন, সে হার্ডওয়্যার ডিজাইনও করতে পারে। তাহলে আমার এটা প্রত্যেকটা ফিল্ডেই আইওটির একটা গুরুত্ব আছে, যে যে ফিল্ডেই থাকুক না কেন। দেন হচ্ছে কিভাবে কাজ করে এটা দেখি। আমরা তো প্রথমে দেখলাম যে ডেটা সংগ্রহ করে, সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। আমরা হয়তো সবাই আরডুইনো মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করছি, জানি কিছু, বা অ্যাডভান্সও অনেকে কাজ করে থাকতে পারে। ডেটা স্থানান্তর, আমি ডেটাটাকে কিভাবে স্থানান্তর করবো এটা আমি দেখাবো। ডেটা বিশ্লেষণ, ডেটা বিশ্লেষণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আইওটির, ঠিক আছে। এখন আমি শুধু একটা মেশিন থেকে ডাটা নিলাম, মেশিন লাইট ফ্যান অন অফ করতেছি, ও আইওটি না, এটা আইওটি না। আইওটির সবচেয়ে বড় পার্ট হচ্ছে ডেটা বিশ্লেষণ। যে আমার এতগুলা প্রোডাকশন হয়েছে, এত লস, এই বছরে এত টাকা লস হয়েছে, লাভ হয়েছে। তো ডেটা বিশ্লেষণটা আমাদের কোম্পানির সিইও বা আমি সিইও যখন হব তখন দেখতে যাবো, তখন কি ডেটা বিশ্লেষণ করতে হবে আমার। দেন হচ্ছে এইটা ফল্টি মেশিন, ধর একটা মোটর, একটা 3 ফেজ মোটর, সে কি করতেছে 24 হর্স পাওয়ার নেওয়ার কথা, হ্যাঁ আমি জানি এটা নিবে, এটা রেডি। বাট কোনো ফল্টি মেকানিক্যাল লসের কারণে সে 30 ওয়াটস, এই 30 হর্স পাওয়ার হয়ে গেছে, বা 10 এম্পিয়ার কারেন্ট নিত, সে এখানে 15 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। কোম্পানি তো প্রবলেম, কি রে এত বিল আসতেছে কেন? সে কি করবে, আইওটির মাধ্যমে কারেন্ট সেন্সর লাগাই দিচ্ছে, দেখতেছে এখানে মেকানিক্যাল প্রবলেম, অতিরিক্ত কারেন্ট যাচ্ছে, সে মোটরটা চেঞ্জ করতে পারে বা রিপেয়ার করতে পারে।
তাহলে আমি আমার কোম্পানিকে হেল্প করলাম, আমার কোম্পানির টাকা বাঁচিয়ে দিলাম। তাহলে ডাটা বিশ্লেষণটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেন হচ্ছে অ্যাকশন। অ্যাকশনটা কি? ওই যে বললাম আমি যে ডাটাটাকে পাইলাম, ওই ডাটা দিয়ে আমি মোটরকে চেঞ্জ করলাম, বা আমার হেলথ, আমি একটা মেডিকেল ডিভাইস বানাইলাম আইওটি দিয়ে, যেটা আমার পেশেন্টের ডাটা আমার কাছে আসলো। এখন ডাটাটাকে নিয়ে আমি বিশ্লেষণ করলাম যে এই পেশেন্টটা এটা এই সমস্যা, বা ওর জন্ডিস হয়েছে, ওর হেপাটাইটিস বি হয়েছে। আমি ওইটাকে কি করলাম, ওই অ্যাকশনটা আমি ওই ডক্টরকে জানাইলাম যে ওকে ট্রিটমেন্ট করো, বা ভবিষ্যতে স্টোর করে রাখতে পারে যে 5 বছর পর সেম পেশেন্টটাই যদি আসে ওকে কিভাবে ট্রিট করতে হবে। ওর ঘন ঘন জ্বর হয়, তাহলে ওর ব্লাডের সমস্যা আছে, তাহলে একটা সেন্ট্রাল ডাটাবেস বানাইতে পারি পেশেন্টের। তাহলে কি হবে, ওই পেশেন্টের ডাটা দিয়ে এই আমরা অ্যাকশন নিতে পারি, চিকিৎসা নিতে পারি। হ্যাঁ, তাহলে আইওটি এভাবেই কাজ করে, আমাদের লাইফটাকে অনেক এই স্মার্ট করে দিয়েছে। তো আমরা ব্যবহার ক্ষেত্র তো অনেক, তো আমি ছোট কিছু এক্সাম্পল দিচ্ছি। উম এই যে শিল্প রোবোটিক্স ক্ষেত্রে অটোমেশন করা যাবে। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এটা তো এই আইওটির ব্যবহার করা যাবে। হুম, যেমন শিল্প ক্ষেত্রে এই আমি যেটা চিন্তা করলাম যে ওই যে একজনকে বললাম যে রোবট, এই ক্যামেরা লাগাই দিলাম আমি আমার মেশিনে, সে ফল্টি কাপড় বের করবে। এখন শুধু কি ফল্টি কাপড় বের করবে, আমি বিস্কিটের কোম্পানিকে বললাম, সে ফল্টি বিস্কিট বের করবে, বা এই আনসাইজ বিস্কিট গুলা সে বের করবে, বা কোনো মেশিনের ফল্ট বের করবে, বা মেশিনে একটা রোবোটিক আর্ম বানাইলাম, আর্মের মুভমেন্টটা সে ট্র্যাক করবে, বা ওয়েল্ডিং বানাইলাম, ওয়েল্ডিং মেশিন, সে কোনো মানুষের হাত ছাড়া স্বয়ংক্রিয়ভাবে ওয়েল্ডিং হয়, সে ওয়েল্ডিং গুলা করবে। তো শিল্প ক্ষেত্রে এটার ব্যবহার আছে, বা রোবোটিকের ক্ষেত্রে। দেন হচ্ছে স্মার্ট হোম অটোমেশন। তো আমরা যখন ক্যারিয়ার নিব ব্যাচেলরের পর, তা আমরা কেউ কেউ ইন্ডাস্ট্রিতে যাব, বা কেউ কেউ নিজের উদ্যোক্তা হব, কারণ এখন উদ্যোক্তার ডিমান্ড অনেক বেশি হবে আগামীতে। তো উদ্যোক্তা হইলে আমরা স্মার্ট লাইট, স্মার্ট টিভি এরকম একটা ডিভাইস বানাইতে পারি। তো যেমন একটা স্মার্ট ডিভাইস বানাইলাম, যেটা কি করবে, এই আমার লাইট ফ্যান কন্ট্রোল করবে, বা আমার বাসায় পেশেন্ট মনিটর করবে, বা এই যে আমি আগুন লাগলে আমাকে জানাবে এবং পানি ছেড়ে দিবে। এই তো স্মার্ট হোম। তারপর টেলিভিশনের চ্যানেল রিমোট ছাড়া, রিমোট ভেঙে গেছে, ওই মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবে, এরকম ডিভাইস বানাইতে পারবো আমরা। স্পিকারের সাউন্ড কন্ট্রোল করবে। তারপর কৃষি আর সেচ ব্যবস্থায়ও আইওটি ব্যবহার করা সম্ভব। কারণ আমাদের কাছে অনেক টাকা নাই এত বড় একটা কোম্পানিতে চাকরি করা, বা চাকরি পাচ্ছি না। তারপর হচ্ছে লাইট, এটা অনেক বড় ফান্ডিং এর বিষয়। বাট ভালো ভালো ব্যবসাগুলো ছোট কাজ থেকেই শুরু হয়। আমরা কৃষি নিয়ে কাজ করতে পারি। কৃষকের যে সয়েল ময়েশ্চার, সয়েলের পানি দেওয়া প্রয়োজন, ওই যে যাদের পরিবারের কেউ কৃষি কাজ করে তারা জানে যে কখন পানি দেওয়াটা কত প্রবলেম আমাদের এলাকায়। আমরা কি করতে পারি, একটা সোলার সিস্টেম লাগাই দিতে পারি। সোলারের পাওয়ার মনিটর, সোলারের ট্র্যাকিং, ওইটা আমরা আইওটি দিয়ে করতে পারি। সেচ, সেটাও আইওটি দিয়ে করতে পারি। আমার বাবা রাত 4টা বাজে পানি দিয়ে আসতে হবে কেন, আমি এখান থেকে বসে মোটরটা চালাই দিলাম, সেটা করতে পারি। সেক্ষেত্রে আমার বাবাকে 4টা বাজে উঠে কষ্ট করে যেতে হলো না শীতের মধ্যে, বা তারপর হচ্ছে অনেক কষ্ট করতে হলো না, সময় সময় গিয়ে পানি অফ করতে হলো না, আমি এখানে বসি। আবার মাটির শুকনা কি এই ভেজা কতটুকু পানি আছে, ওইটাও আমি মেজার করে অটোমেটিক্যালি অন অফ করতে পারি। তা আইওটির একটা বড় ক্ষেত্র হচ্ছে কৃষি, কারণ বাংলাদেশের মার্কেটটা কৃষি কেন্দ্রিক, এবং কৃষিতে আমাদের ভর্তুকি আছে। তো আমরা যদি এই সব টেকনোলজি ব্যবহার করে আমাদের শস্য উৎপাদন বৃদ্ধি করি, সেটা আমাদের এই লাভ। শস্য উৎপাদন হলে আমরা দেশের আহ, বাজার পূরণ করে আমি বিদেশেও সেল করতে পারবো, এটাতে কোনো লস প্রজেক্ট নাই। পৃথিবীর শেষ পর্যন্ত খাদ্যের ব্যবস্থা থাকবে। তো কৃষি ক্ষেত্রে আমি কন্ট্রিবিউট করতে পারি। ব্যবসা শুরু করলে, উদ্যোক্তা হতে চাইলে সেখানেও আমরা করতে পারবো। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন উদ্যোক্তারা এভাবেই ছোট থেকে শুরু করছে। ছোট ছোট জিনিসগুলা মানুষের ছোট ছোট সমাধান বড় বড় ইম্প্যাক্ট হয়ে যায়, সেরকম একটা জিনিস হচ্ছে কৃষি। দেন হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ার সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে সেন্সিটিভ জিনিস। আইওটির মাধ্যমে আমরা হাসপাতালের সকল রোগীর তথ্য একসাথে নিতে পারি। স্মার্ট বেড লাইট, স্মার্ট হোম,
আমাকে পার্সোনালি সে ট্র্যাক করবে, আমার মুভমেন্ট, তারপর আমার ব্লাড প্রেশার সবকিছু ট্র্যাক করবে। এগুলি আমরা করতে পারি স্মার্টে। বাট অ্যাডভান্স যে মেডিকেলে টেম্পারেচার সেন্সর লাগাই দিতে পারি, মানুষের শরীরের টেম্পারেচার, প্রত্যেকটা রোগী যাদের জ্বর হয়েছে, ডাক্তাররা যেতে যাচ্ছে না, ফ্লু আসছে, একটা সেন্সর লাগাই দিব। ওই সেন্সরটা সবসময় ডক্টরকে বলবে এত এত ইয়ে হচ্ছে। হার্টের পেশেন্টদেরকে তো 24 ঘন্টায় ট্র্যাকিং এ রাখতে হয়, যে কোন সময় আবার কি হয়, ব্রেন স্ট্রোকের রোগীদেরকে। তো তখন আমরা কি করবো, হার্ট পালস সেন্সর দিয়ে একটা ডিভাইস বানাইলাম, যেখানে সব সময় হার্টের সমস্যা দিবে। ক্রিটিক্যাল সিচুয়েশনে সেও অ্যালার্ম বাজার সিস্টেম চালাই দিতে পারি। এটাও আইটির ইন্টিগ্রেশন। তো তাহলে কি, ডক্টর অটোমেটিক্যালি ইনফর্ম হবে, আমাদের লাইফটা অনেক আধুনিক হবে। এটা নিয়ে আমরা কাজ করতে পারি। দেন হচ্ছে স্মার্ট সিটি, স্মার্ট হোম, এগুলিও কাজ করা যাবে। স্মার্ট সিটি বলতে পুরা শহরের লাইট আমি কন্ট্রোল করব, লাইট ব্রাইটনেস কন্ট্রোল করব। বা একটা পার্ক, আমি একটা পার্কে গিয়ে বললাম যে তোমার লাইট গুলার কালার আমি করে দিব, পুরা পার্কের সবকিছু একসাথে আমি কন্ট্রোল করে দেবো। বা একটা রিয়েল এস্টেট কোম্পানি, অনেক রিয়েল এস্টেট আছে, ওদের সব কাজ আমি করে দিব। একটা লাইট, আমি একটা কোম্পানি বানাইলাম, পুরো শহরের লাইট কন্ট্রোল করবে, পুরো সিটির। বা একসাথে ইন্টিগ্রেশন করা সম্ভব, আমার কাছে অনেক মেশিন আছে। তো এইটাতেও কাজ করা সম্ভব। আইটির এটা একটা ভালো ব্যবহার ক্ষেত্র। দেন হচ্ছে আইওটির সুবিধা এবং অসুবিধা। তো আইওটির সুবিধা বলতে হচ্ছে, এই আইওটি আমাদের স্বাচ্ছন্দ্যতা বৃদ্ধি করে দিচ্ছে। কারণ হচ্ছে আমি চাইলেই আমি এই যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি। আমি এখানে বসে বাসায়, এই এই বাংলাদেশে আমার বাসায় আমি কে কি করতেছে দেখতে পারতেছি, লাইট ফ্যান অন অফ করতে পারতেছি, মেশিনকে ট্র্যাক করতে পারতেছি। আমার স্বাচ্ছন্দ্যটা বৃদ্ধি হয়ে গেছে। কার্যকারিতা, তো যেখানে আমার 10 জন লোক লাগতো, 10টা নার্স লাগতো, হয়তো সেখানে একটা নার্সই থাকলো, আর বাকিগুলা মেশিনের কাজ করলো। নার্স শুধু মেশিনের কার্যকারিতা ইন্সপেকশন করলো, টেস্টিং করলো। সেক্ষেত্রে কার্যকারিতাও বৃদ্ধি হইলো, খরচাও বাড়ছিল মানুষের। তো আমাদের লাইফ অনেক আধুনিক হইলো, উন্নত হইলো, মানুষ লাইফ সেভিং হইলো, এবং ইকোনমির জন্য ভালো একটা ইম্প্যাক্ট হবে। আমাদের মেডিকেলের খরচা বেঁচে যাবে, যদি ওদের নার্স কম প্রয়োজন হয়, ডক্টর কম প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডক্টররাও এটা নিতে আগ্রহী, বা যারা ওনার আছে তারা এটা নিতে পছন্দ করবে। দেন হচ্ছে তথ্যভিত্তিক সিদ্ধান্ত। আমার কাছে অনেক মেশিনের তথ্য আছে, আমার কাছে অনেক রোগীর তথ্য আছে। আমি সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশে দেখা যায় যক্ষার একটা প্রকোপ হয়েছে, আমি যক্ষার একটা এই সমাধান বের করতে পারি। তাহলে আমি, বা আমার মেশিনে, প্রত্যেকটা মেশিনে ফল্ট আসতেছে, তো আমি একটা সিদ্ধান্ত নিতে পারি। আমি যে সবগুলার আমার কাছে ডেটাবেস আছে, আমি তথ্যভিত্তিক সিদ্ধান্তটা এখান থেকে নিতে পারবো। তার নিরাপত্তা, আমরা মানুষ থেকে বেশি এই মেশিনকে রিলাই করতে পারি। মেশিন যে কোনো সময় যে কোনো ভাবে সে আমাকে ইনফরমেশন দিবে। দেন হচ্ছে এই, আমি মানুষ হয়তো এই অনেক সময় সঠিক রিডিং দিবে না, বা যে কোনো মন গড়া একটা রিডিং দিয়ে বসাই দিবে। কিন্তু এখানে আইওটি থাকলে তাহলে সে আমাকে এক্সাক্ট রিডিংটাই দিবে, আমরা তাকে ট্রাস্ট করতে পারি। তারপর আইওটির অসুবিধাটা হচ্ছে যে, আইওটি তে যখন থাকবো, অনেকগুলো ডিভাইস থাকবে, তখন আমাকে সিকিউরিটিটা মেনটেন করতে হবে, যে সিকিউরিটি কোনো কারণে লিকেজ না হয়, হ্যাক না হয়। এটা একটা ঝুঁকি, কারণ আমার সবগুলা ডিভাইস কম্পিউটারের সাথে কানেক্টেড, ইন্টারনেটের সাথে কানেক্টেড, এটা হ্যাক প্রোটেক্ট করতে হবে। তো এটা একটা অসুবিধা, তবে এটার সমাধানও আছে। এটা হয়তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, সিকিউরিটি নিয়ে কাজ করে, ডাটা সিকিউরিটি নিয়ে কাজ করে, এনক্রিপশন করে আমরা এগুলাকে, এই গোপনীয়তার ঝুঁকি হ্রাস করতে পারি এবং নিরাপত্তার ঝুঁকি হ্রাস করতে পারি। তারপর হচ্ছে ডিভাইসের নির্ভরযোগ্যতা, এটা একটা আইওটি একটা প্রবলেম। তো মানে আমি একটা টেম্পারেচার সেন্সর যেটা আমার পেশেন্টের ডাটা রিড মনিটরিং করতেছে, বা একটা ক্যামেরা সেন্সর যেটা আমার এই যে কাপড় ডিটেক্ট করতেছে, কিন্তু কোনো কারণে ক্যামেরা সেন্সর কাজ করলো না, কালার সেন্সর কাজ করলো না, বন্ধ করতে বললাম বন্ধ হইলো না, কারণ যে ডিভাইসটা আমাকে রিড দিবে ও নষ্ট। তখন এটা একটা নির্ভরযোগ্যতা আমাদের হয়ে ওঠে ডিভাইসের উপরে। বাট এটাও রুটিন ইন্সপেকশন, যেটা সময় সময় গিয়ে গিয়ে চেক করা যে সবগুলো ফাংশনাল কিনা, ওইটার মাধ্যমে আমি নির্ভরযোগ্যতাটা সমাধান করতে পারি। তারপর আইওটি নেটওয়ার্ক নির্ভরতা যেটা বলতেছি, দেখেন, নেটওয়ার্ক মানে ইন্টারনেট অফ থিংস, অবশ্যই নেটওয়ার্ক লাগবে, এটা একটা ফ্যাক্ট। বাট এটা একটা, এটা দিয়ে ইন্টারনেট দিয়ে কাজ করে যেহেতু সবাই চায়। বাট এটা কোনো অসুবিধা না, বাট এটা ইয়ে পায়। এখন আমি চাইবো আমার ছোট ভাইদের কাছে যে
কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে কোথাও সমস্যা হইলে আমাকে যদি প্রশ্ন করেন, আমি চেষ্টা করব যথাসাধ্য চেষ্টা করার এই ফিল্ডে ক্যারিয়ার বা কিভাবে ক্যারিয়ার করতে চাই দেশের মার্কেটে বা বিদেশের মার্কেটে, বা এখন থেকে কিভাবে শুরু করব, এই এরকম কোনো কোশ্চেন থাকলে তাহলে আমাকে করতে পারেন। হ্যাঁ, আরিফুল ইসলাম ভাইয়া, আপনি একটু মাইকে আসেন, মাইকে এসে কোশ্চেনগুলো করেন। আমি সবাইকেই বলবো যে করেন, কারণ আমাদের সময় আমরা কোনো বড় ভাইকে পাই নাই যে আমাকে ক্যারিয়ার গাইডলাইন দিবে, কিন্তু আমি চাই আমার ছোট ভাইরা বাংলাদেশ সহ সারা বিশ্বে নিজেদেরকে টেকনোলজিতে প্রমাণ করবে। তা আমাদের কাছে সময় আছে, তো আমাকে কোশ্চেন করেন, আমার ভালো লাগবে উত্তর দিতে। মাইক ওপেন করতে কারো সমস্যা? হুম, আরে ভাই আপনি ওই যে মাইকটা খুলেন, আমরা কথা বলি, সমস্যা নেই, আমি আপনাদের মতোই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, এই আইওটিতে এবং রোবোটিক্সে আমরা কিভাবে শিখতে পারি এবং আমাদের কর্মক্ষেত্রে আমরা কাজ করতে পারি সেই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আর শিক্ষাটা মানে কিভাবে শিখতে পারি এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। ওকে, আরিফুল ইসলাম, ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য। তো আমরা যখন আমাদের ক্যারিয়ার জার্নি শুরু করব, তখন অবশ্যই আমরা যে যে ডিপার্টমেন্টে আছি ওই ডিপার্টমেন্টের বেসিক গুলা ক্লিয়ার করে ফেলবো। যেমন আমি হার্ডওয়্যার এর কথা বলি, যে অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, ডাটা কমিউনিকেশন, এমবেডেড কমিউনিকেশন, যেমন ধরেন I2C। আপনি কাইন্ডলি নোট করে রাখবেন, হ্যাঁ, যদি আপনি এটা কাজ করেন। I2C, SPI, USB, UART, CAN। আবার বলতেছি, I2C, SPI, USB, UART, CAN। এই কমিউনিকেশন গুলো দেখবেন, ঠিক আছে? এই কমিউনিকেশন গুলোর একটা করে প্র্যাকটিস করবেন। এক্সাম্পল, হ্যাঁ, ইউআরট দিয়ে দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করবেন, I2C দিয়ে দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করবেন, SPI দিয়ে দুইটা ডিভাইসের কমিউনিকেশন করবেন, তিনটা ডিভাইসের কমিউনিকেশন করবেন, বা পাঁচটা, চারটা, যার যেরকম সামর্থ্য ওইভাবে সেন্সর কিনে মাইক্রো কন্ট্রোলারের সাথে ইন্টারফেস করবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে এই কমিউনিকেশন গুলা এমবেডেড সিস্টেমের সব জায়গায় লাগবে, পৃথিবীর সব জায়গায় যতই আধুনিক হোক না কেন, এমবেডেড কমিউনিকেশন এগুলাই ব্যবহার হয়ে থাকবে, এগুলি স্ট্যান্ডার্ড। তারপর RS-232 মোডবাস। মোডবাস মানে ইন্ডাস্ট্রিতে যে PLC ব্যবহার করা হয় ওইটাতে মোডবাস কমিউনিকেশনটা ব্যবহার করা হয়, ওই কমিউনিকেশন গুলা। তারপর হচ্ছে প্রথমে আমরা স্টার্ট করব আরডুইনো মাইক্রোকন্ট্রোলার দিয়ে বা এভিআর মাইক্রোকন্ট্রোলার দিয়ে, তাই না? তারপরে কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু আরডুইনো দিয়ে প্রোডাক্ট হবে না। তো আমাকে কি করতে হবে, যে প্রসেসর গুলা ইন্ডাস্ট্রির জন্য আছে, যেমন ধরেন STM আছে, NXP আছে, অ্যাডভান্স মাইক্রোকন্ট্রোলার বা FPGA আছে, এই বাংলাদেশে যেটা পাওয়া যায় FPGA পাওয়া যাবে, তারপর হচ্ছে রাসবেরি পাই আছে। এই যেগুলি আমাদের, আমরা কিছু কিছু টাকা খরচ করি না, আমি এই খরচের টাকা দিয়ে কিছু কিছু ডিভাইস কিনে প্র্যাকটিস করলাম, ঠিক আছে? দেন হচ্ছে প্র্যাকটিস করে কমিউনিকেশন গুলো প্র্যাকটিস করলাম, তাহলে কি হবে, আমি এটাতে এই ইয়া করলাম। তারপর হচ্ছে কেউ কেউ হয়তো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর আছে, তারা পিসিবি ডিজাইন করবে। হুম তো আমি পিসিবি ডিজাইনের জন্য প্রথমে প্রোটিয়াস, কিক্যাড বা ECDA এইসব এই সার্কিট ডিজাইন সফটওয়্যার দিয়ে আমরা ইয়ে করব, এই যে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে তারপর হচ্ছে নিজেদের, এরপর প্র্যাকটিসের যখন আমি দেখলাম যে সবকিছু আমি হইলো, এমবেডেড কমিউনিকেশন কেউ কেউ করলো, কেউ কেউ পিসিবি ডিজাইন কমিউনিকেশন করলো, এরপর অ্যাডভান্স লেভেলের পিসিবি ডিজাইন শিখবো, যে মিলিটারি স্ট্যান্ডার্ড বা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, বা তারপর হচ্ছে এরোস্পেস স্ট্যান্ডার্ড পিসিবি ডিজাইন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার সফটওয়্যার যখন আমরা সিএসসি যারা আছি, তারা এরোস্পেস এর পিসিবি ডিজাইন করতে হবে কিভাবে, মিলিটারি পিসিবির কোড কিভাবে লিখতে হবে, এই সফটওয়্যারের কিভাবে রাইট করতে হবে, ফার্মওয়্যার কিভাবে রাইট করতে হবে, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি কাজটা করব। প্রথমে আমি প্র্যাকটিস করব,
দেন হচ্ছে স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করবো। তারপর হচ্ছে আমি মাইক্রো কন্ট্রোলার আরডুইনো থেকে শিফট করে যেগুলি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের মাইক্রো কন্ট্রোলার আছে ওইগুলোতে ইন্টারফেস করার চেষ্টা করব। তাহলে আমি আমার এখান থেকেই ইউনিভার্সিটি লাইফ থেকেই এই যে কর্পোরেট লাইফে ব্র্যান্ডিং এই ঢুকে গেলাম। এখন কেউ হয়তো আসবে যারা বলবে যে আমি এটা করলাম, আমি প্র্যাকটিস করতেছি, আমি পিসিবি ডিজাইন শিখছি, আমার সফটওয়্যারও হইলো, আমার ইমেজ প্রসেসিং ক্যামেরা সবকিছু হইলো, রোবোটিক্সেও আমি পারতেছি। তো এখন রোবোটিক্সেও যদি অনেকে ক্যারিয়ার করতে চান, তো রোবোটিক্সেও সেম মাইক্রো কন্ট্রোলারের সাথে সেন্সর ইন্টারফেস, মাইক্রো কন্ট্রোলার দিয়ে মোটর কন্ট্রোল, মাইক্রো কন্ট্রোলার দিয়ে অ্যাকচুয়েটর কন্ট্রোল, রিলে কন্ট্রোল, মসফেট কন্ট্রোল, কারেন্ট মেজারমেন্ট, আইজিবিটি মেজারমেন্ট, আইজিবিটি কন্ট্রোল, এগুলা শিখবো। তারপর রোবটের ক্যামেরা যখন ইন্টারফেস করে, ক্যামেরা রিকগনিশন করবে, তখন সে হচ্ছে এই ইমেজ প্রসেসিং বলে এটাকে। ইমেজ প্রসেসিং দিয়ে কিভাবে কাজ করবে, আমি টেনসর ফ্লো নিয়ে কাজ শুরু করতে পারি। তারপর হচ্ছে ওপেন সিবি নিয়ে কাজ করতে পারি, ওপেন সোর্স, এগুলি ফ্রি। তারপর গিটহাবে আমাদের একটা প্রোফাইল রাখবো যেখানে আমি যত পিসিবি ডিজাইন করছি, যত সফটওয়্যার করছি, সবগুলো এখানে রেখে দিতে পারবো। তো এটা যখন আমি সিভিতে অ্যাড করবো তখন বলবে যে হ্যাঁ এটা একটা ভালো পটেনশিয়াল ছেলে, সে কাজ করে, সে কাজ বুঝে। তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গুলা। আবার কেউ কেউ হয়তো বলবে যে না আমার পিসিবি ডিজাইন ভালো লাগে না, সফটওয়্যার ভালো লাগে না, আমরা এই সফটওয়্যারের ডিজাইন করতে পারি, এই যে মেকানিক্যাল ডিজাইন করতে পারি রোবটের, এই যে রোবটের আর্ম ডিজাইন সলিড ওয়ার্কসে বা অটোক্যাডে, অথবা অনেক ধরনের স্ক্যাড সফটওয়্যার আছে, বাট সবচেয়ে ভালো সলিড ওয়ার্কস, ওইটাতে ব্যবহার করলে আমি রোবটের ডিজাইন করতে পারবো। তো এখানে একটা ফিল্ড হইলো যে রোবোটিক্স এর কাজ শিখলাম, তারপর হচ্ছে আইওটি কাজ করতে পারবো, তারপর হচ্ছে পিসিবি ডিজাইন। এগুলি কিন্তু আইওটি বলতে একটা পার্ট না, এটা হচ্ছে বিভিন্ন কিছু ইন্টিগ্রেশন আছে সফটওয়্যার হার্ডওয়্যার। তো আমি সফটওয়্যারটাও করতে পারি, হার্ডওয়্যারটাও করতে পারি। যে আমার সফটওয়্যার এমবেডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউরোপে প্রচুর ডিমান্ড, আমি এটা কাজ করে শিখতে পারি। যে বললাম আরডুইনো মাইক্রোকন্ট্রোলার সাথে এটা কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনিশন হবে না যে আমি মাইক্রোকন্ট্রোলার কাজ করছি। যখন আমি এনএক্সপি, তারপর হচ্ছে এসটিএম, আরো যারা আছে তাদের মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করব, তখন আমার এটা এমবেডেড সিস্টেম হিসেবে কাজ করবে। তখন আরডুইনো আইডি থেকে ছেড়ে আমাকে ভিজুয়াল স্টুডিওতে যেতে হবে, প্রোগ্রামিং সি শিখতে হবে, তারপর সি প্লাস প্লাস, অথবা ওই যে আরেকটা আইডি আছে বা বিভিন্ন কোম্পানিরই মাইক্রো কন্ট্রোলারেরই STM32 আছে, ওদের আইডি ব্যবহার করা, এগুলো ইন্টারন্যাশনালি তখন আমাকে রিকগনিশন দিবে এবং আমি সহজেই চাকরি পেতে পারবো। বুঝতে পারছেন? তো এটা হইলো কথা। আর কারো কোশ্চেন আছে কিনা? জি, আপনি জার্মানিতে কত বছর যাবত আছেন? ওই দেশের ভাষা কি শিখছেন? ওকে, আমি জার্মানিতে আসছি 2 বছর। তো আমি হচ্ছি ব্লু কার্ড হোল্ডার। তার মানে হচ্ছে আমি যখন বাংলাদেশ থেকে, আমি বললাম না আপনাদের মতো যখন ডিপ্লোমা ছিলাম আমি কোর্স করছি, দেন হচ্ছে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল রোবোটিক্স কম্পিটিশন হয়, সেগুলোতে পার্টিসিপেট করছি। যেমন বুয়েট করে, আইইউটি করে, ডুয়েট চুয়েট সবাই মোটামুটি করে রোবোটিক কম্পিটিশন না। তখন আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে থাকতে এই পার্টিসিপেশন গুলো করছি। পরে আমি শ্রীলঙ্কাতে এই রোবোটিক এক্সিবিশন করছি, আইআইটি বোম্বেতে 2 বার গেছি, তারপর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, আমি থাইল্যান্ড এটাতে পার্টিসিপেট করছি। দেন হচ্ছে এই মালয়েশিয়ার থেকে আমরা রোবোটিক এক্সিবিশন পার্টিসিপেট করছি, গোল্ড পাইছি এখানে। তো এগুলি আমি যখন করছি, এখন আমার একটা প্রজেক্ট ছিল ভার্সিটির, সেটা হচ্ছে মানুষের অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্টের ইনফরমেশনটা সে এই সার্ভারে দিয়ে দিবে, হ্যাঁ, আইওটির মাধ্যমে। এটা আমার একটা ভার্সিটির শখের প্রজেক্ট। তো যেহেতু গাড়ির অ্যাক্সিডেন্ট, তো গাড়িতে যে কমিউনিকেশন ব্যবহার করা হয় সেটা কি ক্যান, গাড়িতে যাদের আছে বা তারা জানে ক্যানের মাধ্যমে ডাটা নেয়। তা আমি কি করলাম, ওইটার জন্য ক্যান কমিউনিকেশনটা শিখলাম। ওই রোবোটিক্সে একটু আগ্রহ ছিল, রোবোটিক্সের জন্য ডিজাইন শিখলাম, ওয়ার্কশপ থেকে টিটিসি থেকে ট্রেনিং গুলা করলাম, তখন আমি ডিজাইন গুলা পারলাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার ব্যাকগ্রাউন্ড, আমি ছোটখাটো প্রোগ্রাম করলাম। এখন একটা কোম্পানি আছে এই হাঙ্গেরিতে, সে রবার্ট বস, এটা জার্মান কোম্পানি, অনেক বড়, ফ্রিজ এসি বানায়। ওদের ওদের একটা লোক প্রয়োজন যে কিনা এমবেডেড কাজ পারে, ডিজাইন বুঝে এবং সফটওয়্যার পিসিবি করতে পারে। তো আমি হইলাম এমন একটা লোক যে কিনা সবগুলাই ভার্সিটি থেকেই এই করে আসছি, শিখে আসছি। তো সেক্ষেত্রে আমাকে আগাই রাখছে, কারণ আমার
পূর্বের অভিজ্ঞতা এবং আগ্রহ। সেক্ষেত্রে আমি বসে জব করছি এবং বস থেকে আমি জার্মানিতে আসছি সেম। এখানে আমি কোনো ল্যাঙ্গুয়েজই লাগে নাই, কারণ হচ্ছে কেউ যদি স্কিল ওয়ার্কার হয়ে চাকরি পায় জার্মানিতে, তার জন্য ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টর না, বুঝতে পারছেন? তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ আমার কোনো জানার প্রয়োজন হয়নি, বা আমি স্টুডেন্ট ভিসাতে আইএলটিএস করে আসিনি। আমি নিজের স্কিল দিয়ে আমি কাজ করে ডিপ্লোমা থাকতে বিসি থাকতে প্র্যাকটিস করে নিজের স্কিল দিয়ে এখানে আসছি, বুঝতে পারছেন? তো যেটা জি, বাংলাদেশে ধন্যবাদ। 90% স্টুডেন্ট ভিসায় আসে বা কাজ নিয়ে আসে খুব কম, বা আমাদের ফিল্ডে ডিপ্লোমা থেকে বিসি আসায় অনেক কম স্টুডেন্টই আসে এভাবে। তো এই জন্য আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও আপনার অনেকগুলা স্কিল। জি ওইটাই বললাম যে আমরা তো ওই যে ডিপ্লোমা থেকেই আগ্রহ, যে আমি যেটা ক্যারিয়ার করব সেটার প্রতি আগ্রহ থাকলে আপনি দেখবেন চাকরি, বাংলাদেশে আমি চাকরি করছি, ওয়ালটনে আমার 2বার চাকরি হয়েছে। তো এটা হচ্ছে কি, আপনি যখন কাজ করবেন তখন টাকার পিছনে দৌড়াইতে হবে না, টাকা আপনার পিছনে দৌড়াবে। কিন্তু যখন টাকার পিছনে দৌড়াবেন তখন কোনো কিছুই পাবেন না। তো প্রথমে আমরা যখন আমাদের এখন অনেক সময়, এই সময়গুলাকে আমি ড্রাইভিং একটা কোর্স করে রাখতে পারি, এটা একটা স্কিল, আমি ল্যাঙ্গুয়েজ শিখে রাখতে পারি, বা আমি আমার ক্যারিয়ার যেটা নিয়ে চাকরি করব, একটা কোম্পানির দরকার হচ্ছে ইলেকট্রিশিয়ান, তার ভাষার দরকার নাই, তা আমার দরকার যে কোনো ভাবে সে ইলেকট্রিক কাজটা করে দিবে। তাহলে আমি যদি ইলেকট্রিক কাজটা পারি, সে সার্টিফিকেটও দেখবে না, আমার সার্টিফিকেট কোথাও জিজ্ঞেস করে নাই। আমি কমসে কম 15টা অফার লেটার পাইছি জার্মানিতে কাজ করে। আমি যদি এখন আবেদন করি, আমাকে এমনি চাকরি নেই, শুধুমাত্র আমি বলি যে আমি এটা কাজ করে দিতে পারবো, তোমার এটা এই এই স্ট্যান্ডার্ডে আমি তোমার পিসিবি ডিজাইন করে দিব। আমি এখন এয়ারক্রাফটের পিসিবি ডিজাইন করি। তো তার মানে হচ্ছে ও জানে যে আমি এরপরে কোম্পানিতে আমি এয়ারক্রাফটের ডিজাইন করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার স্কিল এটা। তাহলে আমরা যদি ভার্সিটি থেকে এটার সাথে করতে পারি, তাহলে এটা আমার ক্যারিয়ারটা অনেক সহজ হয়ে যাবে। তো ভাষার কোনো প্রয়োজনই হবে না, কাজ এমনি হয়ে যাবে, বুঝছেন? জি, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাকেও ধন্যবাদ। আর কেউ আছেন? ভাই প্রত্যয়ী আমরা ঘোষ মেবি কিছু বলতে চাচ্ছেন। জি বলুন। বলেন বলেন, একজন ভাই চট্টগ্রাম পলিটেকনিকের মানে চট্টগ্রামে বিলংস করে মানে এই স্কিল গুলা কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে যদি বলতেন, এমনি আপনি তো আচ্ছা আচ্ছা, অনেক করছেন। হ্যাঁ, চট্টগ্রামে যখন আপনি থাকবেন, অবশ্য আমি সিএসটি ডিপার্টমেন্টে কম্পিউটার সায়েন্সে। আহ, আমি এখানে টপিকসটা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইন্টিগ্রেট করে বললাম যে সকলেরই এখানে ক্যারিয়ার আছে, তাই না, আইওটি নিয়ে। তো আর এখন যদি ক্যারিয়ার হিসেবে নেই, তাহলে ডিপার্টমেন্টটা কিন্তু ফ্যাক্টর না, বাট আমি যে ডিপার্টমেন্টে আছি ওই ডিপার্টমেন্টের কোর্স মডিউল গুলো আমি শিখলেই আমি যে কোনো জায়গায় হব। ধরেন আমি যখন চট্টগ্রাম পলিটেকনিকে ছিলাম, তখন এই যে আমাদের পলিটেকনিকের পাশে টিটিসি ছিল না, টিটিসি তে ওই সরকারের আরপিএল করাইতো, তাই তো, আরপিএল করাইতো, তখন আরপিএল করাইতো সরকার, আবার 6 মাসের ট্রেনিং করাইতো, ওইগুলো করাইলে কিছু টাকাও দিত, আবার সার্টিফিকেটও দিত, আরপিএল লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এসএসওর হইলে আপনি কি করবেন, ওইখানে পড়ালেখার আগেই টাকা কামাইতে পারবেন আরপিএল যদি করেন একটা নির্দিষ্ট টপিকস এর উপর। অনেকগুলো টপিকস এর উপর আরপিএল হয় টিটিসি তে, ওইটা করছি। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স কোর্স করছি, ড্রাইভিং উইথ অটো মেকানিক্স কোর্স আছে, এইগুলা করছি। আমি আমার ভার্সিটির সময়টাকে, আমার বাসা ছিল পতেঙ্গা, আমি কি করতাম, যখন ক্লাস শেষ হইতো তখন টিটিসি তে ঢুকে যেতাম, ফার্স্ট শিফটে ছিলাম, সেকেন্ড শিফটে আমি কোর্স করতাম, ওই কোর্স থেকে আমি টাকাও পাইতাম, সরকার টাকাও দিত, আবার আমি সার্টিফিকেটও পাইলাম। সার্টিফিকেট, একটা কোম্পানি যখন দেখবে সার্টিফিকেট এতগুলো আছে, সে অলরেডি বুঝেই যাবে হি নোজ সামথিং, বুঝছেন? বুঝছি। আর ভাইয়া জি। ডাটা অ্যানালাইসিস অথবা ডাটা সায়েন্স এই সেক্টরে কি কোনো ভূমিকা রাখে? হ্যাঁ, আপনি যখন ডাটা সায়েন্স নিয়ে স্টার্ট করবেন, হ্যাঁ, তখন আপনাকে ডাটা নিয়ে শুরু করতে হবে। ডাটা হ্যাঁ অ্যানালাইসিস। হ্যাঁ হ্যাঁ, ডাটা অ্যানালাইসিস এটা একটা জিনিস। আপনি যখন ডাটা নিয়ে শুরু করতে পারবেন, তখন ডাটা স্ট্রাকচারটা নিয়ে শুরু করবেন প্রথমে। হ্যাঁ, আপনি ডাটা স্ট্রাকচার নিয়ে বই পড়বেন, ইউটিউব দেখলে হবে না, আমি বলতেছি ইউটিউব দেখলে কিছুই হবে না, বই পড়তে হবে। বই বা ভালো ভালো বইগুলো পড়লে, ডাটা স্ট্রাকচারের বিভিন্ন ভার্সিটির বিভিন্ন প্রফেসরের বইগুলো পড়বেন, তো ওইটা পড়লে আপনি ভালো একজন ডাটা অ্যানালাইসিস হইতে পারবেন। বাট প্রথমে সবচেয়ে বড় ডাটা স্ট্রাকচার দিয়ে শুরু করবেন। ডাটার ফরমেশন কিভাবে, ডাটা কাজ করে, প্রসেস কিভাবে করে, তারপর আপনি ডাটা অ্যানালাইসিস হইতে পারবেন। তো সেক্ষেত্রে ইউডিমি বা ক্যানভেরা এইসব মডিউল থেকে অনেকগুলা কোর্স থাকে, তো ওই কোর্স গুলা করবেন।
তারপর আপনি বুঝবেন যে ওই কোর্সে কন্টেন্ট বলবে যে এটা ওই কন্টেন্ট গুলো লিখে লিখে পরে আপনি আবার গুগলে সার্চ দিবেন যে এই রিলেটেড কার কার বই আছে, বইগুলো পড়বেন। পড়তে তো সমস্যা নাই, যদি ইংলিশ পড়তে এখন যখন আপনার পড়বেন না, তখন আপনার দুইটা জিনিস স্কিল ডেভেলপ হবে। একে তো ডিপ্লোমা, আমি জানি যে আমার ইংরেজি ভালো না, আমি প্র্যাকটিস করি নাই। এটা মনে হয় সবার এখনো আছে কিনা তাই জানি না, ইংরেজি একটু কম পড়ানো হয় ডিপ্লোমাতে, শুধু ইংলিশ 1 and 2 ছিল মনে হয়, তাই না? জি। হ্যাঁ, তো ক্লাস আমি 7 কি করি, সেমিস্টারে ছিল। হ্যাঁ মানে এটা তো ইংরেজি আমরা খুবই দুর্বল। তো আমি কি করছি, যখন ডিপ্লোমা থেকে বের হয়েছি না, লালখান বাজার একটা স্পোকেন ইংলিশের ইয়া থাকে, যে সেন্টার আছে, এক্সিকিউটিভ কেয়ার ওইটার নাম ছিল। আপনার যে কোনো জায়গায় সাইফুডস আছে, যে কোনো জায়গায় কি করবেন, এই যে স্পোকেন ইংলিশটা করবেন, স্পোকেন ইংলিশ, তারপর রিটেন রাইটিং, এই প্র্যাকটিস গুলো করলে কি হবে, যখন আপনি ব্যাচেলরে যাবেন, আমি প্রথম 2টা সেমিস্টার ইংলিশেই A+ পেয়ে গেছি, কিন্তু আমি ডিপ্লোমাতে যাই আমি কান্নাকাটি শুরু করছিলাম, আমি ইংরেজি নাই। বাট 2টা কোর্স করাতে কি হয়েছে, আমি নিজে অনেক কনফিডেন্স, স্পিকিংটা, ব্যাচেলরে কি হয় প্রেজেন্টেশন দিতে হয়, প্রেজেন্টেশনে অনেক মার্ক থাকে, তারপর হচ্ছে ইংলিশ 1 ইংলিশ 2 থাকে ব্যাচেলরে, ওইগুলোতে আপনাকে ভালো সুবিধা দিবে আপনি যদি কিছু স্কিল ডেভেলপ করে রাখেন। এখন পড়ালেখা অবস্থা, এখন মা বাবা আমাদেরকে পড়ালেখার টাকা কামানোর জন্য চাপ দিচ্ছে না, যখন বের হবো ডিপ্লোমা থেকে বা বিএসসি থেকে তখন চাপ দিবে। বাট এখন থেকে যদি প্রস্তুতি নেই, আমি আমার খেলাধুলার পাশাপাশি সপ্তাহে 2 দিন 3 দিনের একটা কোর্স করি, তাহলে এটা আমাকে অনেক উপকার দিবে। যেমন আমার ইংলিশ স্কিলটা যদি ইমপ্রুভ করতে চাই, তখন ইংলিশটা প্র্যাকটিস করব। তখন হয়তো এমন হচ্ছে যে আমি যখন আইএলটিএস এ যাব, তখন দেখবো যে আমার আইএলটিএস 7 চলে আসতেছে, আমি ওই ভালো করতে পারবো, আমি সহজেই চলে আসতে পারবো, স্কলারশিপ পেয়ে যেতে পারবো, কারণ আমি ইংলিশ জানি, বুঝি, যোগাযোগ করতে পারি। এবং আমি যখন এই বিভিন্ন আর্টিকেল ইন্টারন্যাশনাল রাইটারদের পড়বো, তখন অনেকগুলা ওয়ার্ড আমি দেখবো যে এই ওয়ার্ড তো আমি চিনি না, আমি জানি না, আমি জীবনে পড়ি নাই, ওই ওয়ার্ডটা মার্ক করে রাখি, মার্ক করে দেন হচ্ছে ওই ওয়ার্ডটার এই মিনিংটা আমি বুঝি, পুরো সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি, যে ওয়ার্ড গুলো বুঝিনি ওইটা মার্ক করে রাখতাম। তাহলে আপনারা ওইটা করবেন, তাহলে দেখবেন একটা সময় ইংরেজি বলতে বলতে লিখতে লিখতে আপনার প্র্যাকটিসটা অনেক ভালো হয়ে গেছে, আপনি ফ্লুয়েন্টলি বলতে পারতেছেন, অজান্তেই এটা হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল আমার, যদি কিছু জি, মনে না করেন। বলেন। মানে আপনি এত দক্ষ হওয়া সত্ত্বেও আপনি দেশের বাইরে কেন? মানে দেশে তো জব ছিল, তাই না? আপনি মানে দেশের জন্য অনেক কিছু করতে পারতেন। মানে কিছু মনে কইরেন না, আপনি হচ্ছে হুম, বিদেশীদের জন্য কাজ করছেন। বিষয়টা ভালো হতো না আমাদের দেশে যদি আচ্ছা, থাকতেন? আহ, এখন আপনি কিভাবে ভাবলেন আমি বাংলাদেশকে ভালোবাসি না? আমি বাংলাদেশকে ভালোবাসি বলেই তো না বাংলাদেশের না না ছেলেদের না না হ্যাঁ, আচ্ছা না, বলতেছি। আমি এটা বলতে চাই নাই। হুম, যে আমি কেন বাংলাদেশের বাইরে, তাই তো? আচ্ছা, আমি এই প্রথমে বলি, আমি বাংলাদেশে যে চেষ্টাগুলো করছি, আমি বাংলাদেশে একটি স্টার্ট আপ করার চেষ্টা করলাম। যখন আমি এই ব্যাচেলর করি, তখন হয়তো পরিবার আপনাদের সবাইকে চাপ দিবে যে মেয়ে হইলে বিয়ে করে দাও, ছেলে হইলে চাকরি করো, এটা তো কমন, সবার আগে। তো কেউ পড়ালেখা করতে চাবে বা চাবে না, আমি স্টার্ট আপ করতে চাইছি, আমার পরিবার তখন সময় দেয়নি, বা আমাকে বলতেছিল যে চাকরি করো। তারপরেও বাংলাদেশে স্টার্ট আপ ফান্ডিং পাওয়াটা অনেক টাফ। তারপর আমি বাংলাদেশে চাকরি করছি 2 বছর, এই ডিউরিং করোনা, এবং করোনার আগে এবং করোনার পরে। দেন হচ্ছে উম আমি চাইছি যে আমি ইউরোপে এসে হয় বাংলাদেশের ছেলেদেরকে স্কিল ডেভেলপমেন্ট করব, বা বাংলাদেশে একটা কোম্পানি দিব, যেটা হচ্ছে যারা পটেনশিয়াল আছে, আমি হয়তো বিভিন্ন জায়গায় কোর্সে সেমিনারে আগ্রহী পাবো, তাদেরকে আমার কোম্পানিতে রাখবো। তারা ইউরোপের জন্য, ধরেন আজকে ওয়ালটন, আই ডোন্ট লাইক ওয়ালটন, কারণ ওয়ালটন কি করতেছে, বাংলাদেশ চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করতেছে, সে কি বিদেশ থেকে টাকা আনতেছে? নো, সে আমার কিছু করে না, আমি পছন্দ করি না। আমি পছন্দ করি ওই কোম্পানি যে বাংলাদেশের প্রোডাক্ট বিদেশে রপ্তানি করে ডলার আনতেছে, আমি তাকে লাইক করি। এভাবেই ইন্ডিয়া চলতেছে, এভাবেই সারা পৃথিবী চলে। আমি চাই ইউরোপ থেকে কাজ নিয়ে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে স্ট্যান্ডার্ড মেনটেন করে ইউরোপে সেল করব। বাংলাদেশে শুধু
রিসার্চ হবে, ডেভেলপ হবে, ইয়ে হবে, বাংলাদেশিরা কাজ করবে, বিদেশে সেল করবে। আমি এরকম কোম্পানি করতে চাই, তাই আমি এখানে আসছি, ওদের স্ট্রাকচার বুঝতেছি। যেমন আমি ইএমসি নিয়ে কাজ করতেছি, স্পেকট্রাম অ্যানালাইজার নিয়ে কাজ করতেছি। একটা স্পেকট্রাম অ্যানালাইজার 17 লক্ষ টাকা, বাংলাদেশে কেউ কিনতে পারবে না, কোনো কোম্পানি কিনে না, ফান্ডিং করে না। বাট আমি যখন এটা শিখে বাংলাদেশে একটা স্টার্ট আপ দিব, ইএমসি টেস্টিং ল্যাব খুলবো, তখন অবশ্যই বিদেশিরা আমার কাছে আসবে আমার কোম্পানির জন্য। তো আমি টুডে অর টুমরো বাংলাদেশে যাব, নিজের একটা কোম্পানি করব। আমি চাই বাংলাদেশের ছেলেরা কিছু করতে পারুক, এটাই। আমি তাহলে দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করবো। বাট তার আগে আমার দরকার ক্যাপিটাল, যেটা আমি এখান থেকে গ্রো করার জন্য আসছি, বুঝছেন? জি, ধন্যবাদ। আরিফ ভাই বলেন। জি স্যার, মানে আমরা আমার হচ্ছে স্যার বলার রোবোটিক্স প্রয়োজন নাই এবং আমাকে, আমাকে বড় ভাই বলতে পারেন। আমি তো আপনাদের জি পলিটেকনিকের নিজেদেরই লোক আমরা। জি জি ভাই, হুম, রোবোটিক্স নিয়ে আমার আগ্রহ আছে তো, এবং আমি এটা নিয়ে কাজও করছি। তো জি রিসার্চের জন্য আপনার সাথে কি আমার পার্সোনালি কন্ট্যাক্ট করা সম্ভব হবে? জি 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 আপনি এই জি ইমন আছে মনে হয় আমাদের মধ্যে, ইমন। আচ্ছা, আমি ইমনকে বা চ্যাটে আমার লিঙ্ক গুলা, ফেসবুকের আইডি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভাই আমি লিঙ্ক নিয়ে মেসেজ দিয়ে দিচ্ছি, চেক আচ্ছা, করেন। লিঙ্কডইনে আমাকে পাবেন, হ্যাঁ। এমডি এনায়েতুল্লাহ গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। হুম। ভাই আমি ফেসবুক পেজে নক করছি আপনাদের। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সমস্যা না, আমি সবাইকে ইয়ে করে নিব। তো আপনারা চাইলে রোবোটিক্সে কাজ করতে চাইলে বা আরো, কারণ আমি আপনাদেরকে ভালোভাবে বুঝবো, তাই না? কারণ আমি আপনাদের ফিল্ডেই আমি আছি, এবং ইভেন আমি না, আমার প্রায় ধরেন 20-25 জন স্টুডেন্ট আছে যারা এখন ইউরোপেই আছে বা আমেরিকাতে, কানাডাতে আছে। তো আমার স্টুডেন্টরাই আছে, তাদেরকে স্টার্টিং বাংলাদেশেও অনেকে আছে যারা এমবেডেড সিস্টেমে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জায়গায় আছে। তো আমার সাথে কাজ করার কারণে হয়েছে। তো আমি চাই যে মানুষ স্কিল ডেভেলপ করুক, তাহলে আমরা ইকোনমিতে কন্ট্রিবিউট করবো। কারণ আলটিমেটলি আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসি, দেশের উন্নতির জন্য নিজে করব। যখন আমি ঈদ চিন্তা করব, তখন আমাকে চাকরির পিছনে দৌড়াইতে হবে না, কারণ আমি কাজ জানি, চাকরি আমার পিছনে দৌড়াবে। বুঝতে পারছেন আপনারা? আর কারো প্রশ্ন আছে? আপনাদের কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা সেশনটা এখানে শেষ করতে পারি। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ইমন মনে হয় নাই। থ্যাংক ইউ ভাইয়া, আমাদেরকে এত হুম, সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ সবাইকেও, অসংখ্য ধন্যবাদ এখানে জয়েন করার জন্য। আমি আশা করব আপনারা সবাই নিজেদের ফিল্ডে এই ভালো অবদান রাখেন। আর আমি আরো চেষ্টা করব, আরো চাইবো যে আপনারা সবাই নিজেদের স্কিলটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন। এটা অনেক উপকার। এটা আপনি যখন চাকরি করতে যাবেন তখন বুঝবেন যে স্কিল ডেভেলপের কোনো বিকল্প নাই। ধরেন গাড়ির কাজ শিখলেন, গাড়ির ড্রাইভিং, আপনি ইউরোপে অনেক লোক আছে ইঞ্জিনিয়ার, কিন্তু তারা বলতেছে আমি পটেনশিয়াল ইঞ্জিনিয়ার, বাট গাড়ির ড্রাইভিং জানা থাকলে তাকে চাকরি দিবে। কারণ হচ্ছে ওর হয়তো এখানে সে প্রোডাকশন, আরেকটা জায়গায় সে ম্যানুফ্যাকচারিং করে, গাড়ি দিয়ে গিয়ে গিয়ে টেস্টিং করতে হয়। সেক্ষেত্রে একজন ওইখানে তো ওই যে ড্রাইভার এইভাবে পাওয়া যায় না, কোম্পানির জন্য ড্রাইভার না, সেলফ ড্রাইভিং, নিজেরটা নিজে ড্রাইভ করতে হয়। তো এরকম ড্রাইভিং ও একটা পার্ট। আমি যদি সময় পাই 3 মাসের কোর্স, 6 মাসের কোর্স, এগুলি করে ফেলেন, করে পরে নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করেন, ইনশাল্লাহ আপনারা সবাই সাকসেসফুল হবেন। আমাদের ক্ষেত্রে বলার কেউ ছিল না, আপনাদের ক্ষেত্রে আমরা আছি। চেষ্টা করব যে আরো সাহায্য লাগলে ফেসবুকে বা লিঙ্কডইনে বা হোয়াটসঅ্যাপে এই যে এই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সর্বাত্মক সহযোগিতা করব। যে আমি যেভাবে আসছি স্কিল ডেভেলপার, স্কিল ওয়ার্কার হিসেবে, আপনারাও আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ জুয়েল ভাই, আমাদেরকে এত সুন্দরভাবে এটা বলে দেওয়ার জন্য। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, না হলে আমরা সেশনটা এখানেই শেষ করছি।
ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত আগ্রহের সাথে ক্লাসটা করানোর জন্য। আর ওনার চিন্তা ভাবনা আসলেই অনেক উন্নত। ওনার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। জি অবশ্যই, আপনাদের জন্য দোয়া থাকবে। থ্যাংক ইউ। আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। বেসিক্যালি আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে 9:40 পরে ক্লাসে অ্যাটেন্ড করেছি, যার কারণে আমি প্রথম থেকে শুনতে পারিনি। তো আমার এখানে আমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করতেছি, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি। তো জি ওই রিলেটেড প্রশ্ন কি করতে পারবো? জি জি করেন অবশ্যই। আমার ইচ্ছা ছিল হচ্ছে সাইবার সিকিউরিটির উপরে। আপনি বলেন ইউডেমিতে আসলে দুই একটা কোর্স ইংলিশে করেছি, বাট ইংলিশে অতটা এক্সপার্ট না হওয়ার কারণে জাস্ট কোর্সটাই কমপ্লিট করেছি, বাট আসলে শিখার মতো ওইভাবে কিছু শিখতে পারিনি। আর সাইবার সিকিউরিটিতে বাংলায় রিসোর্স খুবই কম, আর যেগুলো আছে এক্সপেন্সিভ বলেও ওইদিকে আর সেইভাবে আর যাওয়া হয়নি। তো আমি চাচ্ছি যে আমার 7 সেমিস্টার রানিং, তো আমি চাচ্ছি যে আসলে ইন্টারনেটে আসলে উপর করতে যাচ্ছি, বা এই ক্ষেত্রে যদি আপনি একটু বলতেন যে আসলে যদি আমি সাইবার সিকিউরিটির উপর করতে চাই, সেক্ষেত্রে আমার কোথায় একটু হেল্পফুল হবে, বা এরকম রিসোর্স আমি কোথায় পাবো, যদি একটু এই বিষয়ে একটু যদি বলতেন। আচ্ছা, আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স শিখাই দিব যেটা হচ্ছে ভার্সিটিতে ছেলেরা কাজে লাগায়, হ্যাঁ, যারা ইউনিভার্সিটি আছে তারা লাগে, ওদের যারা এই ব্যাচেলর করবে তাদের কাজে লাগবে। আমি মনে করি একটা লং টার্ম একটা এই লিংক শেয়ার করতেছি। 1 সেকেন্ড। এইটা হচ্ছে সাই হাব। আমি আমি জানি না আপনারা সবাই জানেন কিনা, আমি এখানে লিংকটা দিয়ে দিচ্ছি গ্রুপে। এই সাই হাবটার কাজ হচ্ছে কি, আপনি যত প্রকার রিসার্চ পেপার আছে, বই আছে, সবগুলো এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। সাই হাবে বইয়ের লিংকটা দিলেই আপনাকে ডাউনলোড করে দিবে, ঠিক আছে? এটা পেড বইও দিলেও ডাউনলোড করে দিবে? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ বইগুলোই দিবে। 1 সেকেন্ড। Let me check the name. আপনারা কি গুগল স্কলার নিয়ে কাজ করছেন কেউ? গুগল স্কলার সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা, গুগল স্কলার এমন একটা সাইট, যখন আমরা রিসার্চ পেপার পাবলিকেশন করব তখন গুগল স্কলার আমাদেরকে এই যে এখানে বইগুলা থাকে, তো গুগল স্কলার থেকে বইগুলা সার্চ দিয়ে যেগুলি পেইড কিনতে হয়, ধরেন আমি দেখাই, আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া, হ্যাঁ, ধরেন এখানে আইওটি লেখা দেখতে পাচ্ছেন, তাই তো? এই যে সাইবার সিকিউরিটি নিয়ে, হ্যাঁ, তো সাইবার সিকিউরিটি নিয়ে এই যে উনি বই লিখছে, তো উনি থ্রেড সিকিউরিটি মডেলস, তো এখানে উনি কি করছে, এই বইটা লিখছে। তো আমি এখানে গুগল স্কলারে পাবো। এখন অনেক সময় দেখা যায় এই বইগুলা পড়া যাচ্ছে না, তাই তো, বা এই পেইড বা কিনতে হয়। তো আমি কি করবো, সাইহাব যে ওয়েবসাইটটা বলছি, সাইহাব তো লিংক দিয়ে দিছি, এখানে এই বইটার নামটা লিখে দিই। উম, দেখছেন, যেটা কিনতে হইতো এটা আমি ফ্রি দেখতে পারতেছি। এখানে যে লিঙ্কটা দিচ্ছি, আপনি এখানে সকল প্রকার রিসার্চ পেপার ফরম্যাট, কে কিভাবে কাজ করছে। আমি ইউটিউব দেখা পছন্দ করি না, তো আমি বই পড়া পছন্দ করি, কারণ বই পড়লে ভিতর থেকে জানা যাবে, যেটা ইউটিউব দেখলে জানা যাবে না, বা স্ট্রাকচার সম্পর্কে জানা যাবে না। আপনি এইভাবে বিভিন্ন রকম বই পড়বেন। তো এখন ধরুন আমি একটা বই অ্যাবস্ট্রাক্ট দেখলাম, এখন আমি একটা ওয়ার্ড, আমি বাঙালি, আমি এটা আমি ডিপ্লোমা করছি, আমি পারি না, একটা ওয়ার্ড, একটা
এই ওয়ার্ড যেটা পারি না, আমি এই ওয়ার্ডটা সামারাইজ, একটা এক্সাম্পল দিচ্ছি যে সামারাইজ ওয়ার্ডটা আমি বুঝি না এই সেন্টেন্সে, সেটা আমি কি করব, এই ওয়ার্ডটা আমি মার্ক করে আমি গুগল ট্রান্সলেটরে নিয়ে ট্রান্সলেট করে দেখলাম, একে আমার ইংরেজি প্র্যাকটিসও হইলো, আমার সাইবার সিকিউরিটি প্র্যাকটিসও হইলো। বুঝতে পারছেন? তাহলে এই ইউটিউব থেকে বা কোর্স থেকে রিসার্চ পেপার গুলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিসার্চ পেপার থেকেই ওরা পড়ালেখা করে পাশ করে সে এই ইউটিউবের ভিডিও বানায়, কোর্স বানায়। সে শিখে কোথা থেকে? যে আমরা যে শিক্ষকদের থেকে শিখি, শিক্ষকরা কোথা থেকে শিখে? শিক্ষকরা রিসার্চ পেপার থেকে শিখে। তাহলে আমি ডিরেক্টলি রিসার্চ পেপারের জায়গা, তাহলে আমরা শিক্ষকদের প্যারালালে থাকবো। বুঝতে পারছেন? আপনাদের যদি কারো আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। রিফাত ভাই বুঝতে পারছেন আপনি? তাহলে আমরা শেষ করবো ক্লাস। আর মানে আনায়াতুল্লাহ ভাই একটু রিপ্লাই দিয়েন মেসেজে যদি সময় পান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমস্যা না, আমি জি ভাইয়া, এটা দেখি আমি বুঝতে পারছি, অনেক ধন্যবাদ। আমি আমার থেকে অনেক কিছু জানার আছে ভাইয়া। জি আবার বলবেন ভাইয়া, রিফাত? আপনার থেকে অনেক কিছু জানার আছে, এই কথাটা বললাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না রিফাত ভাই কি বলছিল মনে হয়? জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার আসলে নেট প্রবলেম। হ্যাঁ, আমি এটা নিয়ে তাহলে এইভাবে পড়াশোনা করতে লাগি। যদি প্রবলেম ফেস করি তাহলে অবশ্যই আপনারা আবার নক দিব, একটু সময় দিয়েন, না অলওয়েজ আপনারা হেল্প করে সবসময় ওয়েলকাম আমাকে। এই আমি সবসময় চেষ্টা করব যে আপনাদেরকে কোনো কোশ্চেন থাকলে বা কোনো মডিউল দিয়ে সেবা করার বা যে কোনো কিছুতেই এই সাপোর্ট দিব, সাথে থাকবো সবসময়, বড় ভাই হিসেবে পাবেন আমাকে ইনশাল্লাহ। জি ধন্যবাদ ভাই। হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।